শুরুতে জানিয়ে দেব ফের ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে সৌদি আরব। জানিয়ে দেব ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত অন্তত ২০ জন। অন্যদিকে রয়েছে অলির পদত্যাগের পরেও নেপালে বিক্ষোভ অব্যাহত, সংলাপের আহ্বান সেনাবাহিনীর। জানিয়ে দেব সিরিয়ায় ফের ইসরায়েলি বিমান হামলা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা। সর্বশেষ জানিয়ে দেব হঠাৎ করেই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা নৈপথ্যে রয়েছে কি। ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলের দুটি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। স্থানীয় সংবাদ মাধ্যম আল মাসিরাহ টিভির বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে সাআদা প্রদেশে হামলা চালানো হয়েছে। এ সময় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। হামলায় বেসামরিক অবকাঠামো এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেনের কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিন ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এমনকি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকেই বেড়েই যাচ্ছে সৌদি হামলার পরিধি। সৌদি আরব তার মিত্রদের সহযোগিতায় এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র এবং রসদ সহায়তায় ২০১৫ সালে মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এর উদ্দেশ্য ছিল ইয়েমেনের রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ হুতি গোষ্ঠীকে চূর্ণ করা এবং আবদে রাব্বু হাদির রিয়াদপন্থী সরকার পুনঃপ্রতিষ্ঠা করা। এতে লাখ লাখ ইয়েমেনি প্রাণ হারালেও সৌদির নেতৃত্বাধীন জোট তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। আর যুদ্ধের ফলশ্রুতিতে দেশটি এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত অন্তত ২০ জন। পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চলের একটি গ্রামে রুশ বিমান হামলায় অন্তত ২০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় জেলেনস্কি বলেছেন, সরাসরি মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সাধারণ মানুষ এমন এক মুহূর্তে যখন পেনশন বিতরণ হচ্ছিল। তিনি আরও বলেন, বিশ্ব নীরব থাকতে পারে না, বিশ্ব নিষ্ক্রিয় থাকতে পারে না। যুক্তরাষ্ট্রকে সাড়া দিতে হবে, ইউরোপকে সাড়া দিতে হবে, G20-কে সাড়া দিতে হবে। যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার উপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দনেস্ক অঞ্চলটি রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষের অন্যতম প্রধান কেন্দ্র। গত কয়েক মাস ধরে এখানে বিমান হামলা এবং গোলাবর্ষণ বেড়েছে। রাশিয়ার পক্ষ থেকে এই ঘটনার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে অলির পদত্যাগের পরেও নেপালে বিক্ষোভ অব্যাহত, সংলাপের আহ্বান সেনাবাহিনীর। জেনজিদের বিক্ষোভে নেপাল সহিংস পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করলেও বিক্ষোভ চলছে। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরের অগ্নিসংযোগ এবং সংঘর্ষের মধ্যে সেনাবাহিনী সহ দেশটির প্রধান নিরাপত্তা সংস্থাগুলো জরুরি রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছেন। নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট এই খবর জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে নেপালি সেনা নিরাপত্তা সংস্থার প্রধানরা, প্রধান সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান ছাড়া শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার কোনো পথ নেই। এর আগে বিক্ষোভকারীরা ফেডারেল পার্লামেন্ট, সিংহ দরবার, সুপ্রিম কোর্ট, রাজনৈতিক দলের কার্যালয় এবং শীর্ষ কয়েকজন নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। সোমবার বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে ১৯ জন নিহত এবং ৪ শতাধিক আহত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ জেনজি বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এখন আর জীবন ও সম্পদের ক্ষতি করা যাবে না। সরকারি বেসরকারি সম্পদ জনগণের যৌথ সম্পদ। শান্ত থাকুন। জাতীয় সম্পদের ক্ষতি মানে আমাদের সবার ক্ষতি। এখান থেকে আপনাদের প্রজন্মকেই দেশকে নেতৃত্ব দিতে হবে। অলির পদত্যাগ সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, বড় ধরনের রাজনৈতিক সংস্কার ও দুর্নীতির জবাবদিহিতা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সিরিয়ায় ফের ইসরায়েলি বিমান হামলা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা। সিরিয়ার হোমস শহর ও উপকূলীয় শহর লাতাকিয়ায় আশপাশের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
আজ ভোরে চালানো এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বিমান হামলায় সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের লঙ্ঘন স্পষ্ট। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরব নিউজ এজেন্সি জানিয়েছে, মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে সিরিয়ান নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তবে হোমস এবং লাতাকিয়ার হামলার পরিমাণ বা হামলার পর সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সানা। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হোমসে একটি সিরিয়ান বিমান ঘাঁটিতে হামলা করেছে, যেখানে স্থানীয়রা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। যদিও প্রাথমিকভাবে হতাহতদের কোনো খবর পাওয়া যায়নি। লাতাকিয়ায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একটি সামরিক ব্যারাকে আক্রমণ করেছে এবং স্থানীয়রা জানিয়েছেন, হামলায় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে। যদিও সেই হামলাও হতাহতের কোনো প্রাথমিক খবর পাওয়া যায়নি। সিরিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলেছে, সিরিয়ার উপর ইসরায়েলের অব্যাহত বা বিনা উস্কানিতে আক্রমণ সিরিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক আক্রমণাত্মক পদক্ষেপের অংশ। সরকার তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা বা জাতীয় সরকার নিরাপত্তার ক্ষতির কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। সানা জানিয়েছে, মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি হামলা বন্ধে স্পষ্ট এবং দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে হঠাৎ করেই দক্ষিণ এশিয়া অস্থিতিশীল, নৈপথ্যের কারণ কি? একদিকে বাণিজ্য যুদ্ধ, অপরদিকে রাজনৈতিক অস্থিরতা, দুই মিলে টালমাটাল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা। শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ ছাড়িয়ে উত্তেজনা এখন নেপাল পর্যন্ত। রাজনৈতিক অস্থিরতার কথা বলতে গেলে আলোচনায় আসবে পুরো এশিয়ার কথাই। তবে এসব অস্থিরতার পেছনের কারণ ভিন্ন হলেও আন্দোলনের প্যাটার্নে মিল দেখা গেছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে নেপালের পার্লামেন্টে দেখা গেছে উত্তেজিত মানুষের রোষানল। শুধু দক্ষিণ এশিয়া নয়, পুরো এশিয়ার বেশ কিছু দেশেও চলছে রাজনৈতিক অস্থিরতা। একসময় শ্রীলঙ্কার নায়ক হিসেবে পরিচিত রাজাপাকসে 2022 সালের 9 মে বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে সরকার বিরোধী বিক্ষোভের রূপ নেয় এক অগ্নিগর্ভে। দিনের পর দিন জমতে থাকা ঋণের বোঝা আর মুদ্রাস্ফীতি বিপর্যস্ত জনজীবনে জন্ম নেওয়া এক স্ফুলিঙ্গ থেকে পতন ঘটে সরকারের। বিক্ষোভে উত্তাল হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। রাজধানী ও বিক্ষোভকারীদের সঙ্গে সরকারপন্থীদের সংঘর্ষ হয়, এতে আহত এবং হতাহত হয় অনেকেই। উত্তাল কলম্বোতে কারফিউ জারি করা হয়। কারফিউর মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন রাজাপাকসে। পদত্যাগের ঘোষণা দিয়ে দেশ ছাড়ার খবরে প্রধানমন্ত্রীর অফিসে ঢুকে পড়ে হাজার হাজার বিক্ষোভকারী। নজিরবিহীন রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট এবং বিক্ষোভের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। রাজাপাকসে জরুরি অবস্থা ঘোষণার আগে গিয়ে আশ্রয় নেন মালদ্বীপে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ভেঙে প্রবেশ করেন রাজাপাকসের বাসভবনে। সেখানে উল্লাস করতে দেখা যায় বিক্ষোভকারীদের। 2024 সালের 5 জুন সরকারি চাকরির নিয়োগ ব্যবস্থার কোটা পদ্ধতি সরকারের সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মাঝেই উচ্চ আদালতের রায়কে ঘিরে শুরু হয় তীব্র অসন্তোষ। এরপর জুলাই মাসে সেই আন্দোলন তীব্র আকার গণ আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভকারীদের দমন নিপীড়নের কারণে কোটা সংস্কার আন্দোলন দাঁড়ায় সরকার পতনের এক দফা আন্দোলনে। বিক্ষোভের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপরে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ ঘোষণা করায় সরকার বিরোধী দুর্নীতির বিরুদ্ধে ফুঁসেছে দেশের ছাত্র জনতা ও তরুণরা। বাংলাদেশের আন্দোলনের মুখ্য ভূমিকা রাখা প্রজন্ম জেনজি এবার আন্দোলনে নেমেছেন নেপালে। 8 সেপ্টেম্বর কাঠমান্ডুতে বিক্ষোভে নামলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা পেরিয়ে পার্লামেন্টের প্রাঙ্গণে ঢুকে পড়েন তারা। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, জালকামান এবং রাবার বুলেট ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের দমাতে তাদের উপর গুলি বর্ষণ করা হয়। এরপর কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে আন্দোলনের তোপের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।